এই কাজটা একটু আমরা দেখতে চাচ্ছি। সো 6 নম্বর স্পেসিফিকেশন যারা আগে করা রয়েছে তাদের হয়তো কষ্ট করে করতে হবে না, তারা একটু জাস্ট মিলিয়ে নিতে পারেন যে হ্যাঁ আপনার কাজটা মোটামুটি ভাবে ঠিকঠাক হচ্ছে কিনা। আর যারা আজকে একেবারেই নতুন এবং যদি এমন হয় এক্সেলে আগে অভিজ্ঞতা নাই, তারা একটু কেয়ারফুলি দেখবেন, যদি সম্ভব হয় আপনাদের যে ডিভাইসে আপনারা প্র্যাকটিস করবেন ল্যাপটপ অথবা ডেস্কটপের সামনে যদি বসতে পারেন, তাহলে আপনারা আমার সাথে করতে পারেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। ওকে, আমরা গতকালকের মতোই আজকেও সেম টাস্কটা আগে একটু করে নিই। সেটা হলো আমাদের যেটা বলা থাকে যে একটা জব শিট থাকে এবং জব শিটের পরে একটা স্পেসিফিকেশন শিট থাকে এবং সেই স্পেসিফিকেশন শিট অনুযায়ী আমাদের একটা স্যাম্পল দেওয়া থাকে। এই স্যার স্যাম্পলটি একটা কথা আমরা, ছিল। জি জি প্লিজ বলেন। স্যার আজকের ক্লাসটার কি রেকর্ডিং হবে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড অলরেডি চলতেছে। ঠিক আছে, ওকে, থ্যাংক এটা পেয়ে যাবেন। জি, ওকে। তো আমরা যেটা বলতেছিলাম যে একটা স্পেসিফিকেশন শিট থাকে জব শিটের এগেনস্টে, এবং আহ, আমরা সাধারণত জব শিটটা একটু স্কিপ করে, জব শিটের মেইন কিছু পার্ট থাকে, কয়েকজন অ্যাসেসর রয়েছে এমন যারা কি করে, যারা এসে বলে দেয় যে হ্যাঁ আপনি জব শিটের জাস্ট 13, 14, 15 বা 16, 17 এই নাম্বারগুলা কাজ করলেই হচ্ছে, একেবারে 1 থেকে 10 পর্যন্ত আপনাদেরকে করতে হবে না। তো এরকম কিছু অ্যাসেসর রয়েছে যারা বলে দেয়, তাদের জন্য কাজটা ইজিয়ার হয়ে যায়, তাহলে জব শিট পড়ে আমাদের সময় নষ্ট করতে হয় না সাধারণত। মেইন কাজগুলা যেখানে ইনস্ট্রাকশন গুলো দেওয়া থাকে এটা মূলত স্পেসিফিকেশন শিটেই থাকে, এই জন্য আমরা স্পেসিফিকেশন শিটের দিকে আগে নজর দেওয়ার জন্য বলি। বিকজ অফ আমাদের কিন্তু টাইম এক্সেলের জন্য নির্ধারিত 1 ঘন্টা। যদি ফ্রি টাইমে আপনাদেরকে করতে দেয় তাহলে হয়তো বা আপনারা যখন খুশি করতে পারেন, যে বা কেউ যদি চান যে পাওয়ারটা একটু দ্রুত করে আমরা এক্সেলে একটু বেশি সময় দিব, এমনটাও হতে পারে। বাট এক্সেল যদি আপনি প্রথমে করেন বা আপনি যদি একটু সময় নিয়ে একটু মনোযোগ দিয়ে করেন, তাহলে এক্সেলের যে টাস্কগুলো রয়েছে এগুলা কোনোটাই 1 ঘন্টা লাগার কথা না। অলমোস্ট 30 to 40 মিনিট ম্যাক্সিমাম। আর যদি ভালো পারেন তাহলে হয়তো 10 থেকে 15 মিনিটেই হয়ে যাবে। ওকে, আমরা স্পেসিফিকেশন শিট অনুযায়ী যে স্যাম্পলটা দেওয়া আছে, আমরা প্রথম অবস্থায় এই স্যাম্পলটা দেখে নিব। এই শিটটা আপনাদের গ্রুপেই দেওয়া আছে, আপনারা এটা একটু ডাউনলোড করে নেবেন। এবং এমএস এক্সেল এর শিটের 6 নম্বর স্পেসিফিকেশন শিটটা আজকে আমরা একটু করাচ্ছিলাম। ওকে, সো আমরা আগে স্যাম্পল ডাটাটা দেখে আমরা এখানে এক্সেলে স্যাম্পল ডাটাটা মানে তোলার জন্য আর কি একটু প্রস্তুতি নিব, যে হ্যাঁ আমি ডাটাটা মোটামুটি তুলতেছি। বাট এখানে কয়েকটা কাজ একটু মাথায় নিয়ে করতে হবে, যেমন আমার এইখানে স্পেসিফিকেশন অনুযায়ী কি কি রয়েছে, আপনি চাইলে এটা পরেও পড়তে পারেন, প্রবলেম নাই। বাট এক্সেলের ক্ষেত্রে একটু আগে পড়ে নেওয়া ভালো, কারণ কি আপনি মনে করেন এখানে যেমন নিচে দেওয়া আছে গ্রেড 1, 2, 3 এগুলো সব লিখে দেওয়া আছে, আপনি এটা লিখলেন, পরে দেখলেন যে হ্যাঁ এটাকে এখন আপনাকে ড্রপ ডাউন লিস্ট বানাইতে হবে, তখন তো আপনাকে এগুলো ডিলিট করে দিয়ে আবার লিখতে হচ্ছে। সো এই কাজটার জন্য প্রথমেই যদি আমরা একটু স্পেসিফিকেশনটা একটু চোখ বুলিয়ে নিই, তাহলে আমাদের কাজটা করতে একটু সুবিধা হবে। সো আমরা একটু প্রথম থেকে যদি একটু দেখি, প্রথমে রয়েছে টাইটেল ফন্ট টাইমস নিউ রোমান। স্যাম্পলের যে টাইটেল গুলো রয়েছে টাইমস নিউ রোমানে হবে, এটা বলে দিয়েছে। সো এগুলা মনে হয় সবাই আমরা পারবো। এরপরে আদার টেক্সট রয়েছে এরিয়াল ফন্টে, ফন্ট সাইজ বলে দিয়েছে টাইটেল ফন্টের জন্য 14। এবং আহ, এবং এটা যে উইকলি, এটা কোনটা সেটা কিন্তু বলে দিয়েছে, উইকলি ওয়েল শিট ফর ওয়ার্কার। দেখেন এখানে লিখে দেওয়া আছে, এটাকে আমাদের টাইটেল করতে বলেছে এবং তার ফন্ট সাইজ দিতে বলেছে 14। সো প্রত্যেকটা কাজ আপনাদেরকে কিন্তু ধরে ধরে বলে দেওয়া আছে, আমরা জাস্ট সেই অনুযায়ী কাজটা করবো। এরপরে রয়েছে সেলফ ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল, যেভাবে স্যাম্পলে দেওয়া আছে সেই স্যাম্পল অনুযায়ী কিন্তু আমাদেরকে সেলফ ফরম্যাটিংটা করতে হবে। বিশেষ করে আমি যদি একটা এক্সাম্পল দিই, তাহলে দেখেন এখানে সিরিয়াল নাম্বার যেটা আপনারা দেখতে পাচ্ছেন, সিরিয়াল নাম্বার 01, 02, 03 এভাবে দেওয়া আছে। নর্মালি আমি যখন এক্সেলে কোনো ডাটা লিখি, আমি যদি একদম প্রথমে সিরিয়াল নাম্বারটাই লিখি, সিরিয়াল নাম্বার, আমি এখানে যদি 01 লিখি, আমি কিন্তু 01 লিখে এন্টার প্রেস করেছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বাট এখানে কিন্তু 1 দেখাচ্ছে। 02 লিখে এন্টার প্রেস করেছি, এটা কিন্তু 2 দেখাচ্ছে, প্রথমে জিরোটা কিন্তু আসতেছে না। আমরা জানি, আমরা যারা ম্যাথমেটিক্যাল
পার্টটা করে এসেছি, বা নর্মালি এটা সবাই কম বেশি জানি যে সামনে জিরোর কিন্তু কোনো ভ্যালু নাই। ঠিক আছে, যার জন্য এক্সেল এটাকে সামনে জিরোটা আর কি প্রোভাইড করে না। কিন্তু যেহেতু স্যাম্পলে আছে, তাই আমাকে এটা দেখাইতে হবে। তো সামনে জিরোর কোনো ভ্যালু নাই, না থাকলেও এটা আমি দিলাম না বললে কিন্তু হবে না। যেহেতু এখানে সামনে জিরো দিয়ে করা রয়েছে, আমাকে অবশ্যই সামনে জিরোটাই আনতে হবে। সো কিভাবে আনবো সেটাই আমি যাচ্ছি। আমি আগে স্যাম্পলটা একটু রেডি করে নেই। এখান থেকে ইনসার্ট, দুইটা ইনসার্ট, যদি কারো রো বা কলামের প্রয়োজন হয়, দেখেন আমি 3 নাম্বারে যে আমার আমি আবার আগের জায়গায় চলে যাই, একটু রো গুলা ডিলিট করে দিচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি সিরিয়াল নাম্বার থেকে মনে করেন লেখা শুরু করে ফেলেছিলাম। এর মতো অবস্থায় মনে করেন আমাদের সকল কাজ করা হয়ে গিয়েছে, বাট এখানে উপরে কিন্তু আরো দুইটা রো রয়েছে, একটা রো ফাঁকা ব্লাঙ্ক, এবং তার উপরের রোতে লেখা আছে উইকলি ওয়েস্ট শিট ফর ওয়ার্কার্স। সো এইটা আমি যদি পরে ভুলে যাই, আমাকে কিন্তু এখান থেকে আমরা অ্যাড করতে পারি। অ্যাড করার সিস্টেমটা হলো, আমি যার উপরে একটা রো নিতে চাচ্ছি, আমি কি করব, সেই রোটাকে এভাবে, রো এর যে নাম রয়েছে 1 2 3 4 আকারের রো গুলো সিলেক্টেড করা রয়েছে, সাজানো রয়েছে, সেই রো এর নামের উপরে আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে একটা রাইট বাটন ক্লিক করতে পারি আমরা, দ্রুত এবং সহজতর সময় নেওয়ার জন্য। এখান থেকে আমি যদি ইনসার্টে ক্লিক করি, তাহলে কিন্তু আমি ফুল নতুন একটা রো এখানে পেয়ে যাই। আবার আমি একটা ইনসার্ট নেই, যেহেতু আমার দুইটা রো নেওয়া লাগবে, আমি নিতে ভুলে গিয়েছিলাম, এজন্য আমি এখান থেকে নিয়ে নিয়েছি। সো এরপরে যেটা রয়েছে এমপ্লয়ি আইডি, তারপরে নেম ডেজিগনেশন, একটু আধটু বানান ভুল গেলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আওয়ার পার উইক, প্রতি উইকে কত ঘন্টা জব করেছে। এরপরে বেসিক ওয়েজ, ও সরি, হ্যাঁ ঠিক আছে, এরপরে রয়েছে বেসিক ওয়েজ, ওভারটাইম ওয়েজ, তারপরে রয়েছে মেডিকেল গ্রোস, মেডিকেলকে সংক্ষেপে এম এ মেডিকেল অ্যালাউন্স লিখলাম, এরপরে গ্রোস অ্যামাউন্ট, আর তারপরে আমি এখানে আইটি, ও সরি, আগে আইটি লেখা আছে, এখান থেকে আরেকটা ইনসার্ট করে নেই, সেটা হয়ে গেল আইটি। গ্রোসের পরেই তো ছিল, ভুল করলাম, এটাকে আগে নিয়ে যাই, প্রোমো করে এখানে লিখি আইটি, এরপরে লিখি পেয়েবল অ্যামাউন্ট বা নেট অ্যামাউন্ট। ওকে, সো আমি একটা টেবিল আমি আর কি তৈরি করতেছি। এই টেবিলের এই সেলটা একটু ছোট করে নিলাম এমপ্লয়ি অ্যাডে, আর মোটামুটি যেগুলো আছে ঠিক আছে। এখন আমার লেখা ফুল ভিজিবল হচ্ছে না, আমি গতকালকেও বলেছিলাম, আজকেও বলতেছি, আমরা এই লেখাটা সম্পূর্ণ ভিজিবল করার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা এখানে দুইটা কাজ করতে পারি। এক, এর হোয়াইটটা বাড়াই দিতে পারি যে সেলগুলো রয়েছে, অথবা আমরা কি করতে পারি, আমরা র‍্যাপ টেক্সট ব্যবহার করে, এক্সেল এর ক্ষেত্রে র‍্যাপ টেক্সট ব্যবহার করে সম্পূর্ণ লেখাটা দৃশ্যমান করতে পারি। সো আরেকটা কাজ আপনারা করতে পারেন, এই যে দুইটা সেলের ভিতরে সাপোজ ডেজিগনেশন লেখাটা অল্প একটু দেখা যাচ্ছে, সম্পূর্ণ দেখা যাচ্ছে না, সো এক্ষেত্রে আমি যদি ডি এবং ই সেলের মাঝখানে যদি আমি আমার কার্সরটা নিয়ে যাই, তখন যদি কার্সরটা এভাবে যদি এরকম একটা আইকন হিসাবে যদি আসে যে লেফট এবং রাইটে দুইটা তীর রয়েছে, এখন যদি আপনি ডাবল ক্লিক করেন, তাহলে এই সেলের যতটুকু দূর যাওয়ার কথা বা এর লেন্থটা যতটুকু দরকার ততটুকু কিন্তু এটা অটোমেটিক হয়ে যায়। আর এগুলোকে যদি আপনি আবার বের করতে চান বা সম্পূর্ণ লেখা দেখতে চান, কিন্তু আপনি সাইডের যে হোয়াইটটা রয়েছে, হোয়াইটটা আপনি বাড়াবেন না, তার জন্য আমি গতকালকে যেটা বলেছিলাম, যে আমরা যেটা করি অ্যালাইনমেন্ট থেকে আমরা র‍্যাপ টেক্সটে ক্লিক করে দিই। র‍্যাপ টেক্সটে ক্লিক করলে যে কাজটা হয়, যে সম্পূর্ণ লেখা আমি ভিজিবল দেখতে পাই, বাট হোয়াইটটা বা এই যে আমার যে সেলের চওড়া রয়েছে, চওড়া না বেড়ে এটা নিচে চলে আসে। ওকে, এরপরে আমার এমপ্লয়ি রয়েছে 10টি, আমরা 10টি এমপ্লয়ি লেখার জন্য আমরা ক্রোমো ইউজ করি
1 and 2 লেখার পরে দুইটাকে সিলেক্ট করে আমি যদি এভাবে ক্রম করে টান দেই তাহলে এটা 1 2 3 4 সিরিয়ালে চলে আসে। অনেক সময় এটা সিরিয়ালে আসে না, সো টেনশনের কোনো কারণ নাই। এখানে এটা যখন ক্রম করে ছেড়ে দিবেন অনেক সময় কপি হয়ে যায়। সো ডাটাগুলো কপি হয়ে গেলে নিচে এখানে একটা অটোফিল অপশন থাকে। এই অটোফিল অপশনের ড্রপ ডাউন থেকে আপনি যদি এখানে ফিল সিরিয়াল করে দেন তাহলে সিরিয়ালি অটোমেটিক্যালি এটা কিন্তু ডাটাগুলা পূর্ণ হয়ে যায়। এখানে নরমালি এরকম কপি সেল দেওয়া থাকে, তাহলে 1 2 1 2 এরকম আসতে পারে। সো এতে ভয়ের কোনো কারণ নাই। ড্রপ ডাউন থেকে অবশ্যই আপনি ফিল সিরিয়াল দিয়ে নেবেন, তাহলে আপনি সিকোয়েন্স অনুযায়ী ডাটাটা পেয়ে যাবেন। এরপরে এখান থেকে আমি সিলেক্ট করা শুরু করতেছি এবং সিলেক্ট করতেছি এই পর্যন্ত, এই জায়গা পর্যন্ত না, একটা সেল এই পর্যন্ত সিলেক্ট করে আমি অল বর্ডার করে নিচ্ছি। ড্রপ ডাউনের এখান থেকে অল বর্ডার। এবং আরেকটা কাজ, অ্যালাইনমেন্ট থেকে এই লেখাগুলা বটম অ্যালাইনমেন্টে থাকে, আপনারা একটু চেষ্টা করবেন মিডল অথবা টপ অ্যালাইনমেন্টে রাখার জন্য। এটা নিচে পড়ে থাকে তো দেখতে খারাপ দেখায়। অনেকে স্যার বলতে পারে যে এটা কিন্তু স্যাম্পল অনুযায়ী হয় নাই। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। এরপরে আমরা সরাসরি এটা বানানোর দিকে যাচ্ছিলাম। প্রথম সেলটাও রয়েছে অনেকগুলা সেলের সমন্বয়ে একটা সেল তৈরি, এই জন্য আমরা সেলগুলাকে সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট থেকে মার্জিন সেন্টার করলাম, তাহলে সবগুলা সেল মিলে একটি সেল রূপান্তর হলো। এখন আপনার এখানে যে লেখাটা রয়েছে লেখাটা লিখে দিবেন। লিখলাম। এবার আমরা কাজে চলে আসি। কাজে আমাদেরকে প্রথমে যেটা বলেছিল স্যাম্পল যেভাবে দেওয়া আছে এভাবে আমাকে ডাটাটা আনতে হবে। সেভাবে ডাটা আনার জন্য আমরা প্রথমে সিরিয়াল নাম্বারের থেকে শুরু করি। সিরিয়াল নাম্বার আমার 01 02 03 এভাবে রয়েছে, বাট আমি যখন লিখতেছি আমার তো সংখ্যার আগে জিরো আসতেছে না। হ্যাঁ, আমরা জানি জিরোর কোনো মূল্য নাই, কিন্তু তারপর এটাকে আমাকে দেখাইতে হবে। সো দেখেন, শুধুমাত্র দেখানোর জন্য আমাকে যদি কিছু অ্যাড করতে বলা হয় তাহলে আমরা যে কাজটা করি এটাকে আমরা বলি হলো সেল ফরম্যাটিং। হ্যাঁ, বা ফরম্যাট সেলের কাজ। সেলের যে ফরম্যাটটা রয়েছে এই ফরম্যাটটা আমরা চেঞ্জ করব। তাহলে আমরা এই জায়গাটুকুতে দুইটা সংখ্যা বা 2 ডিজিট ভ্যালু দেখানো দরকার। এর জন্য এই পর্যন্ত দুই জায়গাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনারা শর্টকাট কন্ট্রোল 1 প্রেস করতে পারেন কিবোর্ড থেকে, অথবা কেউ যদি যেতে চান এখান থেকে তাহলে নাম্বারের যে সেকশনটা রয়েছে হোম মেনুর আন্ডারে নাম্বার, এখান থেকে যে জেনারেল লেখা রয়েছে জেনারেলের ড্রপ ডাউনে যাবেন, এখান থেকে একদম নিচে মোর নাম্বার ফরম্যাট এখানে যেতে পারেন। সো এখানে গেলেও সেম এরকম একটা জায়গায় আপনাকে নিয়ে আসবে ক্যাটাগরিতে। এখান থেকে আমরা চলে যাব কাস্টমে। কাস্টমে যাওয়ার পরে টাইপ যেটা রয়েছে টাইপ জেনারেলটাকে আমরা মুছে দিয়ে আমরা টাইপ দুইটা জিরো দিয়ে দিব। দেখেন দুইটা জিরো দিলে আমাকে স্যাম্পলটা কিন্তু দেখাই দিচ্ছে এরকম 01 লেখা আসবে। সো আমরা একটু ওকে করে দিই। এখন দেখেন যেহেতু আমি এখানে 2 ডিজিট ভ্যালু দিয়েছি, সো আমি যদি এখানে কিছু নাও দিই, যদি একটা শূন্যও দিই, তাও কিন্তু এখানে আমি দুইটা জিরো দেখতে পাবো। এই যে কাজটা আমরা করলাম এটাকে আমরা বলতেছি হলো সেল ফরম্যাটিং। অর্থাৎ আমি এখানে কিন্তু 01 লিখি নাই, এখানে কিন্তু 1ই আছে। অনের আগে আমি যদি 100টাও জিরো দেই এটার কোনো কাজ নাই। দেখেন সেটা কিন্তু আমাকে এই যে আমার ফর্মুলা বার রয়েছে ফর্মুলা বারে কিন্তু দেখাচ্ছে এখানে শুধু 1, এখানে কিন্তু 01 দেখাচ্ছে না। সো 01টা দেখানোর জন্য আমরা যেটা করেছি এটাকে আমরা বলি সেল ফরম্যাটিং ও ফরম্যাট সেলের কাজ। এই ফরম্যাট সেল থেকে শুধুমাত্র দেখানোর জন্য আমরা এই ফরম্যাটটা তৈরি করি। এটা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। থ্যাংক ইউ। এরপরে আমরা এমপ্লয়ি আইডিতে যাব, বাট এমপ্লয়ি আইডিতে যাবার আগে আমরা একটু উপরে কোনো কথাবার্তা বলা আছে কিনা আমরা একটু দেখে নেই। এমপ্লয়ি আইডি, হ্যাঁ এমপ্লয়ি আইডি নিয়ে আমাদের একটা টাস্ক বলে দিয়েছে। কি বলেছে? অ্যাপ্লাই ভ্যালিডেশন। ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে? ইউনিক ভ্যালু ফর ইচ। প্রত্যেকটা সেলে যেন ইউনিক ভ্যালু থাকে, অর্থাৎ এই সেলে আমি যে সংখ্যাটা লিখবো বা এই সেলে আমি যে ডাটাটা লিখবো সেই ডাটাটা যেন আমি এইখানে আর কোথাও না লিখতে পারি। এখানে আমি যদি 1 লিখি তাহলে এই 1 আমি বাদ বাকি যতগুলো সেল রয়েছে আমি কোথাও আর এই 1 লিখতে পারবো না। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি হলো ইউনিক করা। ঠিক আছে, বা যেটাকে
আপনারা বলেন যে বাংলায় কি বলে, মানে শুধুমাত্র ওইটাই হবে, আর কোনো জায়গায় আপনি সেম জিনিসটা ব্যবহার করতে পারবেন। ইউনিক ভ্যালু ফর ইচ, এটার মানে আমরা এটাকে বুঝতেছি। এরপরে দেখেন তারপরে আরেকটা কন্ডিশন বলেছে, এমপ্লয়ি কনসিডার 7 ডিজিট এমপ্লয়ি আইডি। একটা এমপ্লয়ি আইডি, আমরা একটু স্যাম্পলটাও দেখে আসি। দেখেন এখানে 7টা ডিজিটের একটা এমপ্লয়ি আইডি দিয়েছে। সো আমাকে এরকম কেউ যদি আইডি লিখে তাই সে যেন 7টা ডিজিটের এমপ্লয়ি আইডি লিখতে পারে। সো ঠিক আছে, এটা ছিল তার পরের কন্ডিশন। এরপরে কি বলেছে, where leftmost digit character is e। তাহলে কি বলেছে, যেখানে একদম সর্ববামে কি লেটারটা লিখতে হবে, অবশ্যই ই লিখতে হবে। ইর জায়গায় কেউ যেন এ, বি, সি, ডি এগুলো যেন না লিখতে পারে। একদম লেফটে প্রথমে ই দিয়ে লেখা শুরু করতে হবে। এর পরের ডিজিট গুলা কি হবে, তারপরের ডিজিট গুলা বলেছে নাম্বার বা নিউমেরিক টাইপ। সো রেস্ট অফ দ্য 6 নিয়ে আমাদের টেনশন নাই। আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো প্রথমে ভ্যালিডেশন অ্যাপ্লাই করব। কি করতে হবে, ইউনিক ভ্যালু করতে হবে, তারপরে কয়টা ডিজিট লিখতে হবে, ডিজিট যেন 7টা লিখতে পারে, আরেকটা কি লেফট মোস্ট সাইডে যেন ই লেখা যায়। এটা ছিল আমাদের কন্ডিশন। সো আমরা একটু এমপ্লয়ি আইডির জন্য কন্ডিশনটা তৈরি করি। এমপ্লয়ি আইডিটা আমরা কোথায় লিখতে পারবো, আমরা এই জায়গাটুকুতে এমপ্লয়ি আইডি লিখতে পারি। সো যে জায়গাটুকুতে আমরা এমপ্লয়ি আইডি লিখবো, আগে সেই জায়গাটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কি করব, আমরা ডাটা ভ্যালিডেশনের জন্য ডাটা থেকে, ডাটা টুলসের এখান থেকে আমরা ডাটা ভ্যালিডেশনে চলে যাব। ডাটা ভ্যালিডেশনে যেহেতু এখানে অনেকগুলা শর্ত রয়েছে, তাই সরাসরি আমরা এখান থেকে কোনোটা ব্যবহার করতে পারি না, আমরা কাস্টমে চলে যাব। কাস্টমে যে আমরা এখন শর্ত দিব। সো প্রত্যেকটা শর্ত কিন্তু এখানে সত্য হইতে হবে। দেখেন ইউনিকও হইতে হবে, 7টা ডিজিটও হইতে হবে, আবার লেফট মোস্ট সাইডে বা একদম সর্ববামে ইও থাকতে হবে। এগুলা কিন্তু সবগুলাই সত্য হতে হবে। এর জন্য আমরা এখানে ফর্মুলা লেখার সময় প্রথমেই ইকুয়াল দিয়ে এন্ড কে কল করে নিই। এন্ড ফর্মুলাটা কল করব। কল করার পরে আমরা একটা একটা করে শেষ করব। আমরা প্রথমে লেফট মোস্ট সাইডে, এটা আগে বা পরে করলে কোনো সমস্যা নেই, আপনি যদি কমা দিয়ে পরে লেখেন তাও হবে, ঠিক আছে। সো আমরা প্রথমে আগে লেফট মোস্ট সাইডে ইটাকে দিয়ে নিই। সো লেফটে যদি ই দেওয়ার দরকার হয়, তাহলে আমাদের আরেকটা ফাংশন রয়েছে যে লেফটে কি আছে। সো এইটা চেক করার জন্য আমরা লিখবো লেফট, একটা ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে প্রথমে, সো কোন সেলের, ফার্স্ট সেল, প্রথমে আমরা সেলটাকে সিলেক্ট করব, এরপরে একটা কমা দিব, কমা দিয়ে কয়টা ডিজিট আমরা চেক করব, কিন্তু একটা ডিজিট, এর জন্য আমরা দিলাম 1। এরপরে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ইকুয়াল দিলাম এই লেফট মোস্ট সাইড সর্ববামে একটি ক্যারেক্টার বা একটা ডিজিট কি হবে সেটা আমরা ইনভাইটেড কমায় লিখে দিলাম। ইনভাইটেড কমার ভিতরে ই, ঠিক আছে। আবারও বলতেছি যে সর্ববামে আমাদের যেটা শর্ত দিয়েছিল সেটা হলো লেফট মোস্ট সাইডে, এটা আমরা করতেছি। এই যে লেফট মোস্ট সাইডে ডিজিট ক্যারেক্টার হবে হলো ই। আবারও বলতেছি, ইকুয়াল দিলাম, এন্ড লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপরে লেফট মোস্ট সাইডে ই লেখার জন্য আমরা লিখলাম লেফট সূত্র, ফার্স্ট ব্র্যাকেট, কোন সেলে, প্রথম সেলটাকে দেখাবো। সো যে সেলটাই আছে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন, দেখবেন নাম চলে আসবে, এরপরে কমা দিবেন, তারপরে যেহেতু একটা ক্যারেক্টার ম্যাচ করাইতে বলছে এর জন্য আমরা দিলাম 1, ব্র্যাকেট ক্লোজ, দেন ইকুয়াল, ইনভাইটেড কমার ভিতরে লিখবো ই, ঠিক আছে। এটা লেফট মোড সাইডে ইটা দেওয়া হয়ে গেল। এরপরে আমাকে এখানে কয়টা এমপ্লয়ি আইডি কয়টা হবে, আমি এদিক থেকে আসতেছি। সো এমপ্লয়ি আইডি বলছে হবে 7টা। তাহলে আমরা জানি এমপ্লয়ি আইডি লেখার জন্য বা কতগুলো সংখ্যা লিখতে পারবো এটা যাচাই করার জন্য আমাদের আরেকটা সূত্র রয়েছে, সেটাকে আমরা বলি হলো লেন, এল ই এন, লেন। লেন লিখে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে কোন সেলে লেন্থটা হবে, এই সেলটাতে, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল দিলাম, কয়টা সংখ্যা লিখতে পারবো, সংখ্যা লিখতে পারবো 7টা। সো এই যে শর্তটা আমি দিলাম এটা হলো আমি একটা সেলে 7টা সংখ্যা লিখতেছি কিনা সেটা যাচাই করবে, কমা দিলাম।
দুইটা কাজ হয়ে গেল। আর একটা মেইন কাজ বাকি আছে, সেটা হলো ইউনিক করা। সো ইউনিক করার জন্য আমাদের আরেকটা ফাংশন একটু জানতে হবে। সেই ফাংশনটাকে আমরা বলি হলো কাউন্ট ইফ। মানে আমরা খুঁজে দেখব একই জিনিস দুই জায়গায় আছে কিনা। যদি দুই জায়গায় থাকে তাহলে সে যেন না লিখতে পারে। তো এর জন্য আমরা যে ফাংশনটা লিখি, কাউন্ট, COUNT IF, কাউন্ট ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে কাউন্ট ইফ শর্ততে হলো প্রথমেই যে সেলগুলাতে এই লেখাটা হবে আমরা সেই সেলগুলাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে F4 চাপ দিব। F4 চাপ দিয়ে এটাকে একটু লক করে নিব। লক করার পরে এরপরে কমা দিব। কমা দিয়ে প্রথম সেলটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ, লেস দ্যান টু। লেস দ্যান টু মানে অবশ্যই দুইটা সেলের কম সংখ্যক সেলে এই লেখাটা থাকতে পারবে। দুইটা সেলের কম সংখ্যক সেল মানে একটি সেলে এই লেখা থাকতে পারবে। অর্থাৎ একই লেখা কখনোই যেন দুইটা সেলে না হয়। এই কাজটাকে আমরা বলতেছি হলো ইউনিক করা। ওকে, সেটা হলো ইউনিক করার সূত্র। এরপরে আমাদের কাজ শেষ, ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এবার আমরা ওকে করে দিব। সো এখানে প্রথম সেলটায় কিন্তু আমরা সবকিছু নিয়ে কাজ করেছি। সো এটা করার পরে ফার্স্ট সেলটাকে সিলেক্ট করে আপনি এভাবে একটা করে ক্রমও করে দিবেন। ফাঁকা জায়গায় কিন্তু আমি ক্রম করেছি, বাট এটা করা জরুরি, তা না হলে সবগুলো জায়গায় এই ফর্মুলাটা হবে না। কেন? আমরা যখন আলাদা আলাদা করে শর্তগুলা নিচ্ছিলাম, আমরা কিন্তু জাস্ট ফার্স্ট সেলটাকে সিলেক্ট করে দিচ্ছিলাম যে প্রথম সেলটাকে চেক করো, প্রথম সেলটাকে চেক করো। সো এইটা ক্রম করে দিলে যে কাজটা হইলো, এটা এখন প্রত্যেকটা সেলে চলে গিয়েছে। সো আমরা এখন এখানে একটি এমপ্লয়ি আইডি লিখি। এমপ্লয়ি আইডিটা যেমন ছিল, সো E101001, E101001 লিখতে পারছি। আমি আবারও যদি একই আইডিটা লিখি, E101001, একই আইডি আমি দুইবার লিখতেছি। এটা কিন্তু আমি লিখতে পারবো না। আমি একটু এন্টার প্রেস করি, দিস ভ্যালু, এটা লেখা যাবে না, এটা রেস্ট্রিকশন দিচ্ছে। আমি যদি ওয়ানের জায়গায় অন্য কিছু লিখি, E101002, তাহলে কিন্তু আমি লিখতে পারবো। আমি সেম জিনিস দুইবার লিখতে পারবো না। আমি যদি একটা ডিজিট কম লিখি, লেফটে আমি ই না দিয়ে এ দেই, 101010, আমি কিন্তু 7টা ডিজিটই লিখছি, বাট লেফট মোস্ট সাইডে রয়েছে এ। এখন যদি আমি লেখার চেষ্টা করি, এটা লিখতে পারবো না, কারণ এখানে বলে দেওয়া আছে সর্ববামে অবশ্যই ই হতে হবে। এটা আসলেই হচ্ছে কিনা আপনি কিন্তু অবশ্যই করার পরে এভাবে একবার একটু ট্রাই দিয়ে নেবেন, তাহলে আর এরকম সমস্যা হবে না। সো এটা দেওয়ার পরে আপনি যদি জাস্ট এটাকে সিলেক্ট করে আপনি যদি ক্রম করে দেন, তাহলে হয়ে যাবে। আর আপনার দেখার দরকার নেই। একটা যদি আমি কমাই দিয়ে দেখি, দেখেন এটা হবে না, কারণ 7টা ডিজিট কিন্তু অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, 7টা ডিজিটের কম হইলেও হবে না, 7টা ডিজিটের বেশি যদি কেউ আবার লিখে দেয় তাও হবে না কিন্তু, কারণ এটা কিন্তু আমি শর্ততে দিয়ে রেখেছি আমাকে অবশ্যই 7 ডিজিট হইতে হবে এবং লেফট মোস্ট সাইডে ই হইতে হবে। আর কি দিয়েছি, এটাকে ইউনিক হইতে হবে। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা শর্ত ছিল ডাটা ভ্যালিডেশনের। এই জায়গায় কিন্তু অনেকে আটকে যায়। এই জিনিসটা আপনারা অবশ্যই একটু ভালোভাবে দেখবেন। আমি এটাকে আবার একটু যাতে আপনারা বুঝতে পারেন, এর জন্য ডাটা ভ্যালিডেশনটা আবার দেখাই দিচ্ছি। এখানে ভ্যালিডেশনে আসার পরে কেউ কিন্তু অ্যারো বাটন চাপ দিবেন না। আরেকটা জিনিস বলে রাখতেছি, এখানে আপনি এসে যদি কিবোর্ড থেকে একটা অ্যারো বাটন চাপ দেন, দেখেন এখানে কিন্তু +C4 এরকম লেখা কিন্তু চলে আসবে। সো এখানে এসে কেউ যেন অ্যারো বাটন না চাপ দেন, এদিকে একটু লক্ষ্য রাখবেন। কেউ যদি সামনে পিছনে যেতে চান, অবশ্যই এভাবে সিলেক্ট করে সামনে পিছনে যাবেন। এভাবে মাউস দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপরে ক্লিক করবেন, দেখবেন কার্সর সামনে চলে আসছে। কেউ অ্যারো বাটন চাপ দিবেন না, তাহলে কিন্তু ওখানে সেল অ্যাড্রেস চলে আসবে। এটা যেন একটু মাথায় থাকে সবার। সো এটা ছিল আপনাদের মেইন ফর্মুলাটা। এরপরে আমরা তাহলে পরে চলে যাই। এটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বোঝা গেছে। ওকে, তাহলে আমরা একটু নেক্সটে চলে যাই। এরপরে দেখেন নাম রয়েছে এবিসিডি। নামের ক্ষেত্রে আপনাকে কষ্ট করে এবিসিডি লেখা লাগবে না। এইখানে একটা ট্রিক্স অনেকে অ্যাপ্লাই করে। অনেক অ্যাসেসর এসে বলে যে আপনি এক্সেল এবিসিডি লিখতে পারেন কিনা, আপনি ফাংশন দিয়ে এবিসিডি লিখবেন। সো আমাদের যেহেতু নর্মাল আপনারা কিবোর্ড টাইপ করে এবিসিডি লিখতেই পারেন,
সো এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আমি শুধু ফাংশন ব্যবহার করে কিভাবে এবিসিডি লেখা যায় সেটা একটু দেখাই দিচ্ছি। ফাংশন ব্যবহার করে সিম্পলি আপনি যদি এভাবে এ বা বি লিখে আপনি যদি এভাবে ক্রম করেন, সিলেক্ট করে যদি ক্রম করে টান দেন, তাহলে কিন্তু এটা আসে না। সো না আসার একটা কারণ রয়েছে, এটা যদি ফিল সিরিয়াল দেন বা অন্য কিছু করেন তাও কিন্তু হবে না। সো আমরা এখানে একটা শর্ত বা একটা ফর্মুলা লিখতে হবে, যার মাধ্যমে আমরা হলো এই সিকোয়েন্সিয়ালি নাম্বারটা অটোমেটিক জেনারেট করতে পারি। সো এই নাম্বারটা হলো CHAR, ক্যারেক্টার। ক্যারেক্টার লেখার পরে 64 একটা কোড রয়েছে, এই কোডটা দিতে হবে, নাহলে ঠিকঠাক মতো আসবে না। এরপরে প্লাস দিবেন, প্লাস দিয়ে দিবেন রো, এরপরে ফার্স্ট ব্র্যাকেট A1 বা প্রথম সেল। প্রথম সেল যদি সিলেক্ট করে দেন তাও হবে, অথবা যদি আপনি এটা A1 লিখে দেন তাও হবে। দেওয়ার পরে আপনি জাস্ট ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে যদি আপনি এন্টার দেন এবং এবার যদি আপনি ক্রম করেন, ক্রম করে যদি টান দেন, তাহলে দেখবেন ABCD চলে আসছে। তো এটা মনে হয় খুবই সহজ, সবাই আচ্ছা, একবার এখানে করতে পারবে। এবিসিডির ক্ষেত্রে ক্রম না আসার কারণটা কি? এবিসিডিটা তো একটা ক্যারেক্টারাইজ ডাটা, ক্যারেক্টারাইজ ডাটাগুলো এভাবে সরাসরি ক্রম করা যায় না, ঠিক আছে? এক্সেল, আচ্ছা, এটা এক্সেল যে তৈরি করেছে সেই এটা আর কি ফর্মুলাটা রেডি করে রাখছে যে ক্যারেক্টার আনার জন্য আমাকে আলাদা ফর্মুলা ব্যবহার করতে হয়, ঠিক আছে? এর জন্য আর কি সরাসরি এবিসিডি ক্রম আকারে দিলে আসে না, সিকুয়েন্সিয়ালি ডিজিট নয়। এর জন্য আপনারা দেখবেন কিবোর্ডেও কিন্তু এবিসিডি সুন্দরভাবে সাজানো নাই, এরপরে কিন্তু এস, তারপরে ডি, তারপরে এভাবে সাজানো আছে। সিকুয়েন্সিয়ালি কিন্তু সাজানো নাই। এবিসিডি সুন্দরভাবে যদি সাজানো থাকতো আমরা কিন্তু একবারে দেখেই পড়তে পারতাম। বাট এটা একটু ঝামেলা আছে, অনেক তর্ক বিতর্ক আছে এই জায়গাটা নিয়ে। তো যার জন্য আমরা এইভাবে কোড ব্যবহার করে আমরা কিন্তু এবিসিডিটা আনি। বুঝতে পারছি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমাদের, আমরা মোটামুটি নেম পার্টটাই কাজ করে ফেলেছি। নেম পার্টের কাজের পরে আমাদেরকে ডেজিগনেশনে যেতে হবে। সো ডেজিগনেশনে যেটা বলা আছে, অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চুজ ডেজিগনেশন। কি কি? গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3। এখানে কি করতে বলেছে? ডেজিগনেশনে একটা ড্রপ ডাউন বানাইতে বলছে, এবং সেই ড্রপ ডাউনটা কি হবে সে লেখাগুলো এখানে দিয়ে দিয়েছে। গ্রেড 1 হবে, গ্রেড 2 হবে আর গ্রেড 3 হবে। সো কোন জায়গায় আমরা এই ড্রপ ডাউন লিস্টটা করব সেই জায়গাটাকে আগে সিলেক্ট করে নিব। কালকে অলরেডি আপনারা করেছেন কিভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে ডাটা হয় সেটা সাবডিভিশন আমি থেকে দেখিয়ে দিচ্ছি। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ডাটা, এখান থেকে ডাটা টুলস, এখান থেকে ডাটা ভ্যালিডেশন। ভ্যালিডেশনে যাওয়ার পরে এনি ভ্যালুর জায়গায় আমরা লিখে দিব, এখানে সিলেক্ট করব লিস্ট। লিস্টে গিয়ে কালকে আমরা সোর্স থেকে ডাটা দিয়ে দিয়েছিলাম, যখন অল্প কিছু ডাটা থাকে সেই ডাটাগুলো আলাদা করে সোর্স থেকে দেওয়ার দরকার হয়। সো আমরা এখানে লিখে দিব, এখানে আমরা সরাসরি ডাটাটা লিখে দিব। এখানে কি লিখে দিতে বলছে এখানে কিন্তু বলাই আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। সো আমরা এই ডাটাটা এখানে সরাসরি লিখে দিব। এখানে লিখলাম গ্রেড 1, কমা, কোনো স্পেস ব্যবহার করবেন না, কোনো কিছু ব্যবহার করবেন না, ডিরেক্ট কমা দিয়ে শুধু লিখে যাবেন গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। দেওয়ার পরে জাস্ট ওকে প্রেস করেন। এখন দেখেন সবগুলো জায়গায় এরকম একটা ড্রপ ডাউন লিস্ট চলে আসছে, এইরকম একটা ড্রপ ডাউন চিহ্ন চলে আসছে। সো এই ড্রপ ডাউন চিহ্ন এখান থেকে আপনি চাইলে গ্রেড গুলা সিলেক্ট করে দিতে পারেন, যেমন এটা গ্রেড 1, এরপরে গ্রেড 3, তারপরে 2, এরপরে 3। এভাবে আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে? সবগুলোই আপনারা এখান থেকে এভাবে তৈরি করে নিতে পারবেন। তো এটা করার একটা সুবিধা কি, এটা কেন করি আমরা, এটা হয়তো আপনাকে কোশ্চেনেও করতে পারে, ভাইভাতে কোশ্চেন করতে পারে যে আপনি কেন এখানে ড্রপ ডাউন নিলেন, ড্রপ ডাউনটা কি জন্য ব্যবহার করা হয়। মূলত ড্রপ ডাউনটা আমরা ব্যবহার করি আমরা যখন কোনো কিছু লিখতে দিব না আপনাকে, আপনারা কোনো একটা সিলেক্টেড সেলের জন্য আমরা যখন আপনাকে কোনো ডাটা টাইপ করতে দিব না, নিচের অপশন থেকে আপনাকে ডাটাটা বাছাই করতে হবে, তখন আমরা এই ড্রপ ডাউনটা দিয়ে থাকি, ড্রপ ডাউন লিস্ট। এটা একটু বলে দিবেন। এরপরে আমাদের একটু বেসিক উইক পার, মানে প্রতি
সপ্তাহে এক একজন এমপ্লয়ি কত ঘন্টা করে জব করেছে এইটার একটা অ্যামাউন্ট এখানে দেওয়া আছে। আমি এটা একটু ডাটাটা তুলে নিচ্ছি। 35 47 49। ওকে, আবার একটু চলে যাই। এখানে আমরা মোটামুটি সবকিছু রেডি করে ফেলেছি। উইক পার মানে আওয়ার পার উইক, প্রতি উইকে কত ঘন্টা করে একজন এমপ্লয়ি জব করেছে এটাও এখানে মোটামুটি চলে আসছে। এরপরে আমরা আবার একটু স্পেসিফিকেশনে ফেরত যাই, কি কি কাজ আমাদেরকে করতে বলেছে। বেসিক ওয়েজে যে আমাদেরকে যে কাজটা করতে বলেছে, আপ টু 40 আওয়ার ওয়েজ ইজ বেসিক ওয়েজ। 40 ঘন্টা পর্যন্ত, এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো আওয়ার রয়েছে, কারোর 40, 55, কারোর 40-এর কম। এখানে যেটা বলেছে প্রথম 40 ঘন্টা পর্যন্ত সে যে কাজ করেছে এই কাজটা হলো তার বেসিক বেসিক ওয়েজ। ঠিক আছে, মানে তাকে এটা করতেই হবে। আচ্ছা, তারপরে ভ্যালুজ আর অটোফিল। এখানে বেসিক ওয়েজের যে ঘরটা রয়েছে এই ঘরে ভ্যালু বা ডাটা সমূহ অটোমেটিক আসবে, হাতে করবে না কেউ। এবং সেটা কোন কন্ডিশনে হবে? ফলোইং বিলো কন্ডিশন, নিচের কন্ডিশনে কি? গ্রেড 1 যাদের ডেজিগনেশন গ্রেড 1 রয়েছে তারা প্রতি ঘন্টায় টাকা পাবে 150 টাকা করে। যারা গ্রেড 2 তারা প্রতি ঘন্টায় টাকা পাবে পার আওয়ার 125 টাকা। যারা গ্রেড 3 তারা প্রতি ঘন্টায় 100 টাকা হারে পাবে। এই যে তাদের গ্রেডেশন এখানে দেওয়া আছে। আর আরেকটা জিনিস আমরা একটু তারপরের অপশনটাও একটু পড়ে নেই। ওভারটাইমটা কি বলেছে? আওয়ার ওভার 40, যে 40 ঘন্টার বেশি জব করেছে তাহলে আর কাউন্ট অ্যাজ ওভারটাইম আওয়ার। সেটাকে কি হিসাবে কাউন্ট করা হবে? ওভারটাইম। তাহলে কেউ যদি 41 ঘন্টা কাজ করে থাকে তাহলে সে 40 ঘন্টা, আমি একদম ভেঙে বলে দিচ্ছি, তাহলে সে 40 ঘন্টা টাকা পাবে তার গ্রেডেশনের উপর থেকে। বাদ বাকি সে যে 1 ঘন্টা বেশি করলো সেই 1 ঘন্টার জন্য ক্যালকুলেট ওভারটাইম ওয়েজ অ্যাজ 200 টাকা পার আওয়ার ইউজিং অটোফিল ফরম্যাট। এটা অটোমেটিক ফিল হবে এবং কি ওভারটাইম প্রতি ঘন্টার জন্য সে 200 টাকা হারে পাবে। ঠিক আছে, তো এটা আমাকে কন্ডিশন বলে দিয়েছে। তো আমরা এখন যদি, আমরা তো মোটামুটি কন্ডিশনটা বুঝতে পারছি, আমরা এখন একটু এই জায়গায় চলে আসি। এখানে আমাকে যেটা বলেছে, আমাকে বেসিক ওয়েজ বের করতে বলছে আলাদা, আর কেউ যদি ওভারটাইম করে তাহলে তার ওভারটাইম ওয়েজ বের করতে বলছে। সো এই জায়গায় যে ঘন্টাগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওভারটাইম এবং বেসিক এটা সব মিলে আছে। ওভারটাইমটাও আছে, বেসিকটাও আছে। সো কেউ যখন ওভারটাইম করে তাহলে ওভারটাইমের ওয়েজটা আমরা আলাদা করে বের করতেছি। তাহলে এখানে আমরা একটা কাজ করব, এটা সাধারণত কোনো অ্যাক্সেসরি এখানে না করে না, বা আপনারা এটা শুনেও নিতে পারেন। এখানে আমরা একটা এক্সট্রা সেল নিয়ে আমরা কাজ করি। কি ধরনের সেল? এখানে আমরা এইখানে যে আওয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেটা রয়েছে, আমি বললাম এখানে রয়েছে হলো বেসিক এবং ওভারটাইম, দুইটা একসাথে রয়েছে এই সেলে। আমরা এখান থেকে কি করতেছি, আমরা এখান থেকে বেসিকটা বাদ দিয়ে শুধুমাত্র ওভারটাইমটা আলাদা বের করে নিচ্ছি। সো আমরা এটা কেমনে করতে পারি, এখানে আমি আরেকটা সেল নিয়ে নিচ্ছি। এটা করলে আপনাদের জন্য সবচেয়ে ইজি হবে। আর তা না হলে এই একই যে সূত্রটা আমি লিখতেছি এটা প্রত্যেকবার আপনাকে লিখতে হবে। আমি তারপর বলে দিব। সো এখানে আমরা ওভারটাইমটা আলাদা করে বের করে নিচ্ছি। কি আলাদা করে বের করতে পারি? আমরা এখানে বলা আছে 40 ঘন্টা পর্যন্ত কেউ যদি জব করে তাহলে সে এটা তার নর্মাল বেসিক। তাহলে 40 ঘন্টা জব করলে তার কিন্তু কোনো ওভারটাইম নাই। বাট কেউ যদি 40 ঘন্টার কম জব করে, এটার জন্য কিন্তু আমাদের এই কলামটা নেওয়া লাগতেছে, না হলে নেওয়া লাগতো না। কেউ অসুস্থ থাকতে পারে, সমস্যা হইতে পারে, কেউ তো 40 ঘন্টার কমও জবে আসতে পারে, তাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? সো এর জন্য আমরা এই কলামে আমরা একটা শর্ত দিব, এটা আমরা নিজেরাই তৈরি করে নিয়েছি। এটা হলো, প্রথমে আমরা ইকুয়াল দিয়ে লিখলাম ইফ ফার্স্ট ব্র্যাকেট, আমরা এখানে বললাম এই ঘরের ভ্যালু যদি 40-এর বেশি হয়, যদি 40-এর বেশি হয় তাহলেই তো সে ওভারটাইম করেছে, নইলে তো আর সে ওভারটাইম করে নাই, তাই না? সো আমরা যেখানে যেটা কাজটা করে নিচ্ছি সেটা হলো ওভারটাইম আলাদা করতেছি। তাহলে আমি বললাম ইফ এই ঘরের ভ্যালু যদি 40-এর থেকে বেশি হয় তাহলে কি করবে, এইটা থেকে সেই 40 মাইনাস করে দিবে।
বেসিক আওয়ার এবং ওভারটাইম আওয়ার একসাথে রয়েছে, এখান থেকে যদি আমি বেসিক আওয়ারটা বাদ দিয়ে দেই যারা ওভারটাইম করেছে, সো তাদের থেকে, তাহলে আমি এখানে ওভারটাইম পেয়ে যাব, তাই না? সো এখানে আমি সেই কাজটা করেছি, ইকুয়াল দিয়ে বলেছি ইফ এই ঘরের ভ্যালু যদি 40-এর থেকে বেশি হয় তাহলে এই সেলটা থেকে 40 মাইনাস করে দিতে বলছি, তাহলে যেটা পাচ্ছি সেটাই হলো তার ওভারটাইম। যদি না হয় ফলস ভ্যালুতে আমরা অবশ্যই একটা জিরো দিয়ে দিই, কারণ এখানে আমরা যে কাজটা করতেছি আমরা ওভারটাইম বের করতেছি, তো কেউ যদি ওভারটাইম না করে তাহলে তার ওভারটাইম জিরো আসবে, স্বাভাবিক। সো এটা আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এন্টার দিয়ে দিলাম, এখন আমরা এটাকে প্লাস চিহ্ন দিয়ে প্রোমো করে দিলাম। এটা হলো মূলত এইরকম যখন কোনো একটা ঝামেলা থাকবে তার জন্য এটা করা লাগে, যে এই যে ভ্যালুটা রয়েছে এটা কিন্তু 40-এর থেকে কম, 40-এর থেকে কত কম এটা তো আমি আলাদা করে জাস্টিফাই করতে পারবো না, এর জন্য আমরা এখানে ওভারটাইম বের করে নিয়েছি। এটা না হইলে আমরা কিন্তু সরাসরি বেসিক টাইম বের করে নিয়েও আপনারা কাজ করতে চাইলে করতে পারতাম, এটা আপনাদের জন্য সহজ হবে। এরপরে আমরা বেসিক ওয়েজে আসি। আমাদের কিন্তু বেসিক ওয়েজ কোথাও নাই, এটা হলো বেসিক এবং ওভারটাইম, আর এখানে আমরা বের করে নিয়েছি ওভারটাইম। তাহলে আমরা এখন যখন বেসিক ওয়েজ বের করব, আমরা যদি বেসিক এবং ওভারটাইম যেখানে আছে এখান থেকে যদি ওভারটাইমটাকে বাদ দিয়ে নিই, তাহলেও কিন্তু আমি যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালু দিয়ে কিন্তু আমি ওভার বেসিক ওয়েজ করতে পারতেছি। এটা আবার বিয়োগ করে নিয়ে শুধুমাত্র বেসিক ওয়েজটা আলাদা করে বের করে নেওয়া যায়, কিন্তু আমরা এর জন্য এক্সট্রা আর কলাম নিচ্ছি না, আমরা এটার উপরেই করে দিচ্ছি, কারণ শুধু একটা মাইনাসের জন্য আলাদা করে একটা কলাম নেওয়া লাগে না, যেহেতু এখানে আলাদা একটা শর্ত রয়েছে এর জন্য আমরা একটা কলাম নিয়েছিলাম। আমরা বেসিক ওয়েজে যাই। বেসিক ওয়েজে আমাদের যেহেতু তিনটা শর্ত দিয়ে দিয়েছে, গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3 হলে আমাকে এখানে বেসিক ওয়েজটা পরিবর্তন হচ্ছে। সো গ্রেড 1, 2, 3 এটা কোথায় লেখা আছে? এটা লেখা আছে ডেজিগনেশন। সো ডেজিগনেশনের উপর বেস করে কিন্তু বেসিক যে টাকার পরিমাণটা এটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এখানে এসে আমরা যদি এখন শর্ত লিখতে চলে যাই, ইকুয়াল দিয়ে ই ফার্স্ট ব্র্যাকেট, আমরা যদি দেখি ডেজিগনেশন অর্থাৎ এই ঘরের ভ্যালু, এটার উপরে বেস করেই সবকিছু তো চেঞ্জ হচ্ছে। ডেজিগনেশন যদি গ্রেড 1 এর জায়গায় যদি 2 হয়ে যায় তাহলে তো তার উপর ভিত্তি করে এখানে বেসিক ওয়েজটা চেঞ্জ হচ্ছে, এর জন্য আমরা চেক করব অবশ্যই ডেজিগনেশনকে। সো আমরা এখানে লিখলাম ইফ ডেজিগনেশন যদি গ্রেড 1 হয় তাহলে কি করতে হবে? গ্রেড 1 হইলে আমাকে বলে দিয়েছে 150 টাকা হারে পাবে, কিন্তু এখানে বেসিক আওয়ারটা তো নাই, এর জন্য আমরা এখানে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটু বেসিক আওয়ারটা বের করে নেব। তো বেসিক আওয়ারটা কত? এইটা থেকে বেসিক এবং ওভারটাইম থেকে আমি যদি ওভারটাইমটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি বেসিকটা পেয়ে যাচ্ছি। যদি ওভারটাইম কারণ না থাকে জিরো, সো জিরো মাইনাস করলে কোনো সমস্যা নাই, এটা আমরা এখান থেকে করে নিচ্ছি। সো আমরা কি করলাম, এইটুকু কাজ করে নিলাম। এখন এটা হলো আমার বেসিক ভ্যালু। সো বেসিক যে আওয়ার রয়েছে সেই বেসিক আওয়ার এর সাথে গুণ হবে 150। এটা ছিল আমাদের প্রথম শর্ত। আমি আবার একটু বলতেছি, ইফ এই ঘরের ভ্যালু যদি ডেজিগনেশন হয় তাহলে কি হবে? টোটাল আওয়ার থেকে ওভারটাইমটাকে বাদ দিয়ে শুধু বেসিক আওয়ারের সাথে গুণ করো 150। এটা ছিল আমাদের প্রথম শর্ত। এরপরে কমা দিয়ে আমরা নেক্সট শর্ত চলে যাই, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট। আমি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য এখানে আমরা একটু সেকেন্ড লাইনে নিয়ে দিয়ে করাচ্ছি, এটা দ্বিতীয় শর্তের কাজ করতেছি এজন্য। সো ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার বললাম সেম, এটাকেই তো আমাকে চেক করাইতে হবে। সো এই ঘরের ভ্যালু যদি গ্রেড 2 হয় তাহলে কি করতে হবে? তাহলে যে কাজটা করতে হবে যে সেম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিচ্ছি যাতে গুণের কোনো সমস্যা না হয়। এটা মাইনাস ওভারটাইম ব্র্যাকেট ক্লোজ ইনটু কত করে হবে গ্রেড 2 হইলে 125 টাকা পার আওয়ার, কমা দিলাম। তারপরে আবার একটা শর্ত রয়েছে জন্য আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট D4 লিখে দিলেও হবে যদি গ্রেড 3 হয় তাহলে কি হবে? এই টোটাল আওয়ার থেকে আমি একটু ব্র্যাকেট দিয়ে নিব, তাহলে কোথাও ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। সো ব্র্যাকেট দিলাম, এই ভ্যালু থেকে মাইনাস যাবে ওভারটাইম, যে সংখ্যাটা পাবো তার সাথে গুণ হবে 100।
পরে আমরা একটা ফলস ভ্যালু 0 দিয়ে রাখবো, কারণ যদি কোথাও আমরা ভুল করি তাহলে সেটাকে যেন আমরা 0 দ্বারা ডিনোট করতে পারি, এর জন্য ফলস ভ্যালু আমরা 0 দিয়ে রাখছি। এটা নিয়ে কোনো সমস্যা নেই, আপনারা ফলস ভ্যালু 0 দিবেন। তো এরপরে আমি ব্র্যাকেট এখানে কিন্তু সবগুলা শুধু অন করেছি, ইফ দিয়ে ব্র্যাকেট শুরু করেছি। আমরা এখানে কি করব, ব্র্যাকেটগুলো সব শেষ করে দিব। যতগুলো ব্র্যাকেট শুরু করেছি সবগুলো ব্র্যাকেট এখানে শেষ করে দিলাম। শর্টকাট গতকালকে বলে দিয়েছি, যতক্ষণ না কালো রঙের ব্র্যাকেট আসে আপনারা ব্র্যাকেট দিতে থাকবেন। তো কালো রঙের ব্র্যাকেট বা ব্ল্যাক ব্র্যাকেট চলে আসছে, এরপরে আমরা এন্টার দিয়ে দিব। আমাদের কাজ শেষ। আমরা এটাকে একটা প্রোমো করে দিব। ওভারটাইম কি বলেছে? ওভারটাইমটা বলেছিল যে ক্যালকুলেট ওভারটাইম ওয়েজ অ্যাজ 200 টাকা পার আওয়ার ইউজিং অটোফিল ফর্মুলা। তাহলে ওভারটাইম আমাকে আলাদা করে বের করাই আছে এই সেলে। তাহলে আমি এখানে যাব, জাস্ট ইকুয়াল দিয়ে বলবো এইটার সাথে গুণ করো 200। যদি শূন্য থাকে শূন্যর সাথে গুণ হইলে তো শূন্যই আসবে, তো আলাদা করার কোনো দরকার নাই। এইটা মোটামুটি সবগুলা চলে আসছে। এটা হলো ওভারটাইম ওয়েজ, খুবই সহজ। জাস্ট কি করেছি, ওভারটাইম ওয়েজের সাথে 200 গুণ করে দিয়েছি। এরপরে মেডিকেল অ্যালাউন্স কি বলেছে, ফিক্সড টাকা 500 পার উইক ফর অল অ্যালাউন্স। সো সকলের জন্য কি বলছে, 500 টাকা ফিক্সড করে দিতে বলছে। সো আমরা এখানে একদম ইজিয়েস্ট ওয়েতে 500 টাকা করে দেবো, কারণ কারোর জন্য কোনো চেঞ্জ নাই। 500 করে আপনি শেষ মাথা পর্যন্ত টান দিয়ে দিতে পারেন। ওকে। আর যদি এখানে বলে যে না, এটা ফিক্সড আপনি করছেন, ফাংশন দিয়ে করতে হবে, তাহলে এখানে আমরা একটা কাজ করব, ইকুয়াল দিয়ে আমরা প্রথমে একটু ইন্টিজার ভ্যালু ডিক্লেয়ার করে নিব, তাহলে আর কোনো সমস্যা হবে না। এরপরে লিখবো ফিক্সড। বানান ভুলে গেলাম কেন, ফিক্সড এখানে লিখে দিবেন 500 ব্র্যাকেট ক্লোজ এন্ড এন্টার। এটা করলেও হবে, ঠিক আছে। এটার মাধ্যমেও আপনারা সেম এই 500 টাকাই এখানে দেখাইতে পারবেন, বাট এটা হলো ফাংশন ব্যবহার করে হইছে, আর ওটা ফাংশন ব্যবহার করে হয় নাই। এই হলো চেঞ্জ, আর কোনো চেঞ্জ নাই। এরপরে গ্রোস অ্যামাউন্ট, গ্রোস অ্যামাউন্টে আমাকে কি বলছে, বেসিক ওয়েজ আর ওভারটাইম ওয়েজ যোগ করতে হবে। যদি ফাংশন যোগ দিয়ে করতে বলে তাহলে ইকুয়াল সাম সাবট্রাক্ট বেসিক, আগে আগে যোগ করতে বলছে, দেরি করে বেসিক, আর সাথে যোগ করতে বলছে ওভারটাইম। অবশ্যই আমি বলেছি যে আপনারা কিন্তু কমা দিয়ে দিয়ে করবেন কাজ, কমা দিয়ে দিয়ে কাজ করলে এটা সুবিধা হবে। মাঝখানে প্লাস চিহ্ন দিবেন না, দরকার নাই, কারণ সিনট্যাক্সে এইভাবে কমা দিয়ে দিয়ে লেখার কথা বলা আছে। তো আমি বেসিক এবং ওভারটাইম দুটাকে যোগ করতে বলেছে, সো বেসিক এবং ওভারটাইম দুটাকে যোগ করলাম, যোগ করে এন্টার প্রেস করে দিলাম। এবার এটাকে প্রোমো করা দরকার, এখানে টান দিয়ে প্রোমো করে দিলাম। এরপরে আইটি কি বলেছে, আইটি বলেছে ইনকাম ট্যাক্স 10% অফ গ্রোস ওয়েজ। এটা আমার গ্রোস অ্যামাউন্ট, তো এইখান থেকে আমাকে 10% আইটি হিসাবে কর্তন হবে। সো এইটা ইনটু 10%, এন্টার দিলাম, যা আসে ক্রম করে দিলাম। নেট অ্যামাউন্ট, নেট অ্যামাউন্টটা কি বলছে, গ্রোস ওয়েট এবং আইটি এবং মেডিকেল অ্যালাউন্স যোগ করে তার থেকে আইটি বাদ দিতে হবে। তো আমরা তাই করি, ইকুয়াল, যেহেতু ফাংশন লেখার সুযোগ আছে আমরা ফাংশন লিখে দিই। গ্রোস অ্যামাউন্ট এবং আইটি যোগ হইছে, এর থেকে মাইনাস যাবে, সরি, গ্রোস অ্যামাউন্ট এবং মেডিকেল যোগ হবে। গ্রোস অ্যামাউন্ট এন্ড মেডিকেল দুইটা যোগ হইলো, আর তার থেকে মাইনাস হবে আইটি। ফাংশন দিয়ে করে দিলাম যাতে কেউ না করতে পারে কোনো কিছুতে। তো কাজ শেষ। এটুকু ছিল আমাদের মোটামুটি টাস্ক।